জানা যায় প্রাচীন নালন্দা ইউনিভার্সিটিতে 10,000 স্টুডেন্ট ছিল, 2,000 শিক্ষক ছিল। এত বড় ইউনিভার্সিটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কে জ্বালিয়ে দিয়েছিল? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া বিউটিফুল। আজ আমরা আবার চলে এসেছি ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে। ইন্ডিয়ার প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব নালন্দা ইউনিভার্সিটি, যেটা পৃথিবীর সবথেকে প্রাচীনতম ইউনিভার্সিটি। নালন্দা বলতে আমরা নালন্দা ইউনিভার্সিটিকেই বুঝি। নালন্দা ইউনিভার্সিটি আজ থেকে 1,500 বছর আগে তৈরি হয়েছিল। গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত ওয়ান তৈরি করেছিলেন এই বিশাল বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড, কেমব্রিজ, স্ট্যানফোর্ড, হার্ভার্ড এই ইউনিভার্সিটিগুলো বর্তমানে টপ লেভেলের ইউনিভার্সিটি। কিন্তু 1,500 বছর আগে ভারতবর্ষে নালন্দা ইউনিভার্সিটি ছিল পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, চায়না, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ইউনিভার্সিটিতে ছাত্র এবং শিক্ষকরা আসতেন। বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। সেই সময় 10,000 স্টুডেন্ট এবং 2,000 শিক্ষক থাকতেন এই নালন্দা ইউনিভার্সিটিতে। এখানে বুদ্ধিস্ট স্টাডিজ, ফাইন আর্টস, মেডিসিন, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, পলিটিক্স, দ্য আর্ট অফ ব্যাটেল, ভেদাস, গ্রামার, লজিক এই ধরনের 108 বিভিন্ন সাবজেক্ট পড়ানো হতো। কিন্তু কোথায় হারিয়ে গেল এই নালন্দা ইউনিভার্সিটি? কেন আমাদের নালন্দার ধ্বংসস্তূপ দেখে অ্যানসিয়েন্ট নালন্দা ইউনিভার্সিটিকে জানতে হয়? কি এমন ঘটেছিল যে বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ধ্বংস হয়ে গিয়েছিল? সালটা ছিল 1812। তখন ভারতে চলছে ব্রিটিশ শাসন। ইউনাইটেড কিংডমের অন্তর্গত ব্রিটিশ ইন্ডিয়াতে কর্মরত একজন সার্ভেয়ার, যাকে বাংলায় আমরা আমিন বলি, নাম ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন। তিনি বিহারের একটি অঞ্চলে সার্ভে করছিলেন। সেখানে কিছু মূর্তির ধ্বংসাবশেষ দেখে জানতে পারেন এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। পরবর্তীতে 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট ডিরেক্টর জেনারেল স্যার আলেকজান্ডার কানিংহাম নালন্দা ইউনিভার্সিটিকে ফার্স্ট আইডেন্টিফাই করেন। পরবর্তীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ফেজে 1915 থেকে 1937 সালের মধ্যে নালন্দার খনন কার্য চালায়। সেকেন্ড ফেজে 1974 থেকে 1982 সালের মধ্যে পুনরায় খনন কার্য চালানো হয়। নালন্দা প্রাচীন ভারতের বুদ্ধ ধর্ম এবং শিক্ষার কেন্দ্রস্থল ছিল। নালন্দা ইউনিভার্সিটির যে বিল্ডিং তৈরি ছিল, সেই বিল্ডিং কিন্তু একেবারে অত্যাধুনিক শিল্পকলায় তৈরি ছিল। এই ইউনিভার্সিটিতে 3টে ফ্লোর ছিল। ফার্স্ট ফ্লোর তৈরি করেছিলেন ফাউন্ডার গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত ওয়ান। 412 থেকে 455 সালের মধ্যে ফার্স্ট ফ্লোর তৈরি হয়। পরবর্তীতে কনৌজের রাজা হর্ষবর্ধন 606 থেকে 647 সালের মধ্যে সেকেন্ড ফ্লোর তৈরি করেছিলেন। তারও পরবর্তীতে বাংলার পাল রাজারা 8th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরির মধ্যে থার্ড ফ্লোর তৈরি করেছিলেন। অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্রের 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছিল রাজগৃহ। এই রাজগৃহ অঞ্চল, যার বর্তমান নাম রাজগীর, এখানেই অবস্থিত নালন্দা ইউনিভার্সিটি। বর্তমানে যতটা খনন কার্য হয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ যদি মাপা হয় তাহলে দেখা যায় লম্বা হলো 488 মিটার এবং চওড়া 244 মিটার। আর এই টোটাল এরিয়ার মধ্যে টোটাল 11টা মনাস্ট্রি অর্থাৎ বিহার পাওয়া গেছে এবং 6টি ইটের তৈরি বৌদ্ধ মন্দির পাওয়া গেছে। আর এই মন্দিরগুলির মধ্যে 3 নম্বর মন্দির, যেটি সবথেকে বড় মন্দির, সেটি হলো বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য সারিপুত্রের। আর এই টোটাল মনাস্ট্রিতে স্টুডেন্টদের থাকার জন্য হস্টেল পাওয়া গেছে। আর প্রতিটি দেওয়াল ইট, চুন, সুরকি দিয়ে তৈরি, যাতে প্রতিটি ঘর গরমেও ঠান্ডা থাকে। প্রতিটি বিল্ডিংয়ের আন্ডার ওয়াটার ড্রেনেজ সিস্টেম ছিল, যেটা অত্যাধুনিক। এখানে মেডিটেশন সেন্টার ছিল, প্রত্যেকে মেডিটেশন করত। আর পড়া সম্পূর্ণ হয়ে গেলে প্রত্যেককে কিন্তু বৌদ্ধিস্ট সন্ন্যাসী তৈরি হতে হতো। এখান থেকে যারা পাশ করে বেরোতেন সারা পৃথিবীতে তারা কিন্তু মান্যতা পেতেন। আর এটাও জানা যায় টোটাল নালন্দা ইউনিভার্সিটির মাত্র 10% খনন কার্য করা হয়েছে, আর বাকি 90% মাটির তলায় রয়েছে। তো এর থেকে জানা যায় একটা বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই প্রাচীন নালন্দা ইউনিভার্সিটি ছিল। এক একটি মনাস্ট্রিতে ছিল 32টি করে রুম। এখানে মনাস্ট্রি বলতে স্টুডেন্টদের ক্লাসরুমের কথা বলা হয়েছে। আর প্রতিটি ক্লাসরুমে কিন্তু জল খাওয়ার জন্য কুয়ো ছিল। আর
মনাস্ট্রির ভেতরে যখন ঢোকা হতো তখন গেটের দুপাশে দুটি বুদ্ধের মূর্তি থাকতো। স্টুডেন্টরা বুদ্ধের মূর্তিকে প্রণাম করে কিন্তু ক্লাসরুমে ঢুকতো। এখানে 10,000 ছাত্রের আলাদা আলাদা ঘর ছিল, এটা জানা যায়। আর প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানোর জন্য জায়গা ছিল। আর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রের শিক্ষা সম্পূর্ণ ফ্রি ছিল। সম্পূর্ণ শিক্ষা কিন্তু রাষ্ট্র চালাতো। তাদের শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্ত কিন্তু ফ্রি ছিল। তাহলে এই যে বিপুল খরচ, বিশাল খরচ, 10,000 ছাত্র, এছাড়াও যে প্রায় 2,000 টিচার ছিল, তাদের খরচ কে বহন করত? অবশ্যই রাজ্যের রাজা বহন করত। রাজ্যের রাজা 200টি নির্দিষ্ট গ্রাম কিন্তু এই নালন্দা ইউনিভার্সিটির জন্য বরাদ্দ করে রেখেছিল। সেখান থেকে যা রাজস্ব আসতো সমস্ত রাজস্ব কিন্তু নালন্দা ইউনিভার্সিটিতে যেত এবং সেই রাজস্ব দিয়ে কিন্তু এখানকার খরচ কিন্তু পরিচালনা করা হতো। এবার চলে আসি, এত বড় বিশ্ববিদ্যালয়, তাহলে তার লাইব্রেরি কত বড় ছিল? বিশাল বড় লাইব্রেরি, যার নাম ধর্মগঞ্জ, যার অর্থ সত্যের খনি। লাইব্রেরি বিখ্যাত ছিল ভগবান বুদ্ধের জ্ঞান দর্শন এর জন্য। ধর্মগঞ্জ লাইব্রেরির 3টে মেন বিল্ডিং ছিল: রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। প্রতিটি লাইব্রেরি 9 তলা করে উঁচু ছিল। গ্রেট স্কলার অফ নালন্দা ইউনিভার্সিটি, এত বড় ইউনিভার্সিটি, তার তো বিভিন্ন স্কলার থাকবেই। সারা পৃথিবী থেকে বিভিন্ন স্কলার ছিল এই ইউনিভার্সিটিতে। সেই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে চায়না, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া থেকে নালন্দা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসতো পড়াশোনা করার জন্য। এর জন্য উল্লেখযোগ্য স্টুডেন্ট হলো ফাহিয়েন, হিউয়েনসাং, ইৎসিং এরা। ফাহিয়েন অর্থাৎ ফাহিয়েন নাগার্জুনা, যে মহাযান দার্শনিক ছিলেন। দিনাগ একজন বুদ্ধির দার্শনিক। ধর্মপাল, যিনি পাল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন। অতীশ দীপঙ্কর, যিনি একজন বাঙালি মহাপণ্ডিত ছিলেন। জুয়াংজাং অর্থাৎ হিউয়েনসাং, যিনি চাইনিজ মঙ্ক ছিলেন এবং একজন নালন্দা ইউনিভার্সিটির স্কলার ছিলেন। এর মধ্যে হিউয়েনসাং, যিনি চায়না থেকে এসেছিলেন নালন্দাতে পড়তে, 630 সালে ইন্ডিয়াতে আসেন এবং 643 সালে আবার চায়না চলে যান। এর মধ্যে 2 বছর তিনি নালন্দার মনাস্ট্রিতে ছিলেন। নালন্দাতে হিউয়েনসাং এর ইন্ডিয়ান নাম হয় মোক্সাদেবা। এখানে তিনি পণ্ডিত শিলভদ্রের গাইডেন্সে পড়াশোনা করেন। তিনি শিলভদ্রের তত্ত্বাবধানে যোগাচারা শিখেছিলেন, যে শিক্ষা পরে তিনি চায়নাতে নিয়ে গেছিলেন। যোগাচারা হলো একটি প্রভাবশালী বৌদ্ধ দর্শন এবং বৌদ্ধ দর্শনের মানসিকতা। হিউয়েনসাং যখন নালন্দার মনাস্ট্রিতে ছিলেন, তিনি নালন্দার মনাস্ট্রিকে অসাধারণভাবে কিন্তু তার বই সিইউকিতে বর্ণনা করে গেছেন। সেখান থেকে আমরা জানতে পারি যে নালন্দার ইউনিভার্সিটির জানালা দিয়ে তিনি যখন নালন্দা ইউনিভার্সিটির মনাস্ট্রিকে দেখতেন, তখন এটাই বলেছেন, চারিদিকে ইটের প্রাচীর দিয়ে ঘেরা। একটা দরজা নালন্দা মহাবিহারের মিডিলে খোলে, সেখানে রয়েছে একটি মনাস্ট্রি এবং তার চারিপাশে রয়েছে আরও 8টি বিল্ডিং। প্রতিটি বিল্ডিং সুন্দরভাবে সাজানো এবং পাহাড়ের চূড়ার মতো এক জায়গায় এসে মিশে গেছে। সকালবেলা মনে হচ্ছে বিল্ডিংগুলো মেঘের বাষ্পে হারিয়ে গেছে এবং বিল্ডিংয়ের ওপরের কক্ষগুলো মেঘের ওপরে। দেখুন, অসাধারণভাবে কিন্তু তিনি বর্ণনা করে গেছেন তার বিখ্যাত বই সিইউকি, যার ইংলিশ ভার্সনও কিন্তু রয়েছে। হিউয়েনসাং যখন 643 সালে চায়না ফিরে যান, তখন সঙ্গে করে 657টি বই অর্থাৎ তাম্রপত্র, অ্যাকচুয়ালি তখনকার দিনে তামার পত্রে লেখা হতো, আর 150টি ধ্বংসাবশেষ 20টি ঘোড়া করে 520টি বাক্সে সাজিয়ে নিয়ে যায়। এর মধ্যে 74টি বই হিউয়েনসাং নিজেই ট্রান্সলেট করেছিলেন। হিউয়েনসাংয়ের এই বইগুলি একত্রে নাম হচ্ছে সিইউকি। এরপরে যে পর্যটক এসেছিল তার নাম ইজিং। হিউয়েনসাং চায়না চলে যাওয়ার 30 বছর পর চায়না এবং কোরিয়া থেকে 11 জন পর্যটক নালন্দাতে আসেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইজিং। ইজিং ইন্ডিয়াতে আসেন 673 সালে এবং আবার চায়নাতে ফিরে যান 695 সালে। এর মধ্যে 10 বছর তিনি নালন্দা ইউনিভার্সিটিতে কাটিয়েছিলেন। ইজিং উল্লেখ করেছেন 7th সেঞ্চুরি ইন্ডিয়াতে বুদ্ধিজমের কী ধরনের প্র্যাকটিস হতো, কী ধরনের রিচুয়াল পালন করা হতো। ইজিং নালন্দা বিহার এর আরও বর্ণনা করেছেন। তিনি বলেছেন এখানে 8টি বিহার এবং 300টি রুম ছিল।
তার মধ্যে নালন্দা মনাস্ট্রিতে 10টি বড় পুকুর ছিল। প্রতিদিন সকালে সন্ন্যাসীরা পুকুরে স্নান করত। সকাল শুরু হতো ঘণ্টা বাজিয়ে, তারপর তারা পুকুরে স্নান করতে যেত। খাওয়ার পর স্নান করা নিষিদ্ধ ছিল, তাই সকালে স্নান করা ছিল কিন্তু ম্যান্ডেটরি। এত সমৃদ্ধ ইতিহাস, এত বড় বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংস হয়ে গেল কি করে? কারা করলো ধ্বংস? কত সালে ধ্বংস হলো? 1920 থেকে 21 সালের মধ্যে যখন আর্কিওলজিক্যাল এক্সকেভেশন হচ্ছিল, তখন নালন্দার বিল্ডিংয়ে ছাইয়ের মোটা লেয়ার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় নালন্দাতে একসময় আগুন লেগে গেছিল। তাহলে আমরা জানলাম কিভাবে যে নালন্দাতে আগুন লেগেছিল? পার্সিয়ান হিস্টোরিয়ান মিনহাজ ই সিরাজের লেখা বই তাবাকাত ই নাসিরিতে উল্লেখ আছে, মুহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খিলজি 1193 সালে নালন্দা ইউনিভার্সিটিকে জ্বালিয়েছিল। বখতিয়ার খিলজি কেন নালন্দার মতো শিক্ষা প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দিল? জানা যায় বখতিয়ার খিলজির একটি রোগ হয়েছিল, যেটা তার হাকিম সারাতে পারছিল না। তখন খিলজি নালন্দার চিকিৎসা ব্যবস্থার কথা জানতে পারে। নালন্দার এক চিকিৎসক বলেন যে এই রোগ তিনি সারিয়ে দেবেন, কিন্তু নালন্দার ওষুধ তাকে খেতে হবে। কিন্তু বখতিয়ার খিলজি নালন্দার কোনো ওষুধ খেতে নারাজ, কারণ নালন্দা ছিল বৌদ্ধ ভাবনা চিন্তার কেন্দ্রস্থল। সেখানে ইসলামের কোনো চিহ্ন মাত্র ছিল না। অবশেষে নালন্দার এক চিকিৎসক খিলজিকে একটা কোরআন দিয়ে বলেন কোরআনটি সম্পূর্ণ পড়তে। সম্পূর্ণ কোরআন পড়ার পর খিলজির কিন্তু রোগ সেরে যায়। পরে খিলজি জানতে চায় কিভাবে তার রোগ সারল। উত্তরে চিকিৎসক বলেন যে কোরআনের প্রতিটি পাতায় তিনি ঔষধ লাগিয়ে দিয়েছিলেন এবং সম্পূর্ণ কোরআন পড়ার পর এই ওষুধের কন্ট্যাক্টে খিলজি আসে, যার ফলে খিলজির কিন্তু রোগ সেরে যায়। এই শুনে তো বখতিয়ার খিলজির মাথা একেবারে গরম হয়ে যায় যে কিভাবে তার হাকিমের চেয়েও একটি বৌদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বেশি। এর আগে সম্পূর্ণ নালন্দা আক্রমণ করে জ্বালিয়ে দেয়। হাজারের বেশি বৌদ্ধিস্ট সন্ন্যাসীকে কিন্তু জ্বালিয়ে মারা হয়। অনেকে পালিয়ে যায় তিব্বতে। বিশাল লাইব্রেরিতে 9 মিলিয়ন বুকস ছিল, 9 মিলিয়ন, এবং ম্যানুস্ক্রিপ্টস ছিল প্রচুর। সব পুড়ে ছাই হয়ে যায়। এই বই পুরো লাইব্রেরি পুড়তে কিন্তু 6 মাস টাইম লেগেছিল। 6 মাস টাইম লেগেছিল, কারণ প্রতিটি বই কিন্তু তখন তামার পাতায় লেখা হতো, অর্থাৎ তাম্রপত্র। তো এইভাবে পৃথিবীর প্রাচীন এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পুড়ে ছাই হয়ে যায়, ধ্বংসাবশেষে পরিণত হয়, যার ধ্বংসাবশেষ দেখে আজকে আমাদের সেই গৌরবময় ইতিহাসকে জানতে হয়।